আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তা করবে দেশটির সরকার। কর্মসংস্থান তৈরিতে ভিসা সহজ করা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং প্রতিরক্ষা খাতেও সম্পর্ক জোরদার করতে চায় মালয়েশিয়া। ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় ভূমিকা নিয়েও আলোচনা হয়। আশিকুল আলম বিস্তারিত জানাচ্ছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র জনতার আত্মত্যাগ এবং শেখ হাসিনা সরকারের গণহত্যার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যান দুই নেতা। বক্তব্য রাখেন দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। We discussed the unprecedented mass movement leading to the second revolution in Bangladesh. আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মতি হয়েছি, যেখানে তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। Freedom and discrimination-free new Bangladesh. In the past, there were যেসব কর্মী মালয়েশিয়াতে যেতে ঝামেলায় পড়ছেন তাদের প্রথম দফায় 18,000 ব্যক্তিকে সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছি। বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকেও সুবিধা দেওয়ার বিষয়ে আহ্বান জানাচ্ছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, কর্মীরা মডার্ন দাস নয়, কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয় তার দেশ। যারা কর্মী আছে তারা কাজ করবেন, তারা মডার্ন দাস নয়। এই বিষয়ে আমরা পরিষ্কার ধারণা রাখি, আর সে লক্ষ্যেই কর্মীদের সুরক্ষায় আমরা কাজ করছি। বিদেশি অনেক শ্রমিকের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ রয়েছে, তাদের বিষয়টি ভিন্ন, দুটি বিষয়কে এক করা যাবে না। দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান সৃষ্টিতে ভিসা সহজ করা, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মতির কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। হালাল, both certification and joint industrial development, and in terms of agriculture. We also discussed to explore the possibility. সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। Semiconductor industry. আন্তর্জাতিক সম্প্রদায় জোরালো উদ্যোগ নিলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলেও অভিমত দুই শীর্ষ নেতার। We broadly had discussed 3 core areas of cooperation. ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয় এবং মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার ও লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় কাল শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের আলোচনা। প্রথম দিন অংশ নিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দেশের পক্ষে রাষ্ট্র পরিচালনার স্বার্থ এবং দলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চায় দলটি, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মতে, যে কোনো বিভ্রান্তি কাটিয়ে উঠতে এবং ষড়যন্ত্র এড়াতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দরকার। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে 6টি কমিশন গঠন করা হলেও কাজের ধীরগতির জন্য সমালোচনার মুখে সরকার। তবে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে গণতন্ত্রের জন্য লড়াই করা দলগুলো। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর 2 দফা বৈঠক হয়। এবার শনিবার বিএনপির সাথে বৈঠকের ঘোষণার পর আলোচনার বিষয় চূড়ান্ত করেছে দলটি। নির্বাচনকে প্রাধান্য দিয়ে আলোচনা করতে চায় তারা। আমাদেরই কিছু বিষয় আছে দেশের পক্ষে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের দলের কিছু বিষয় আছে, সেগুলো আমরা আমাদের কাছে উপস্থাপন করব। সরকারের তো ইচ্ছার অভাব নেই, তাদের কমিটমেন্টের অভাব নেই, কিন্তু যাদের দিয়ে তারা বাস্তবায়ন করবে তারা তো সেভাবে তাদের কর্মসূচি বা কর্মকাণ্ড দেখাচ্ছে না, বা আমরাও দেখতে পাচ্ছি না।
উত্থাপন করব। নির্বাচনের দিনক্ষণ ঠিক করে সে অনুসারে কাজ করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে বলে মত নেতাদের। এরা তো নিরপেক্ষ সরকার, এরা তো কাউকে খুশি করার জন্য আসেনি, এদেশের জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য এসেছে। অতএব তারা কেন আন্তরিকভাবে এটাকে সমাপ্ত করার জন্য এবং একটি নির্বাচিত সরকার যদি উপহার দিতে না পারে তাহলে তো এই সরকারের বিদায়ও শান্তিপূর্ণ বিদায় হবে না। নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কথা বলতে হবে, আরো প্রশাসনের কিছু বিষয় আছে যেগুলো আমরা ওনাদেরকে পরামর্শ আকারে দিতে চাই। সরকার স্মুথলি রান করার জন্য ওনারা যখনই মনে করবেন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, সেটা আমরা আছি, আমরা রেডি আছি, আমরা যাব, এবং এটা আমার মনে হয় ওনাদের কর্মপদ্ধতির মধ্যে আছে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আলোচনা দরকার বলে মনে করে বিএনপি। গণতান্ত্রিক সংগ্রামে জাহিদ রহমান, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে। শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেছেন। আরও জানাচ্ছেন AR বাদল। 2013 সালের 29 ডিসেম্বর ছিল বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। ক্ষমতায় তখন আওয়ামী লীগ। খালেদা জিয়া যেন কর্মসূচিতে যেতে না পারেন সেজন্য তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে কয়েকটি বালুভর্তি ট্রাক দিয়ে পথ আটকে রাখা হয়। ট্রাক চালকরা তখন জানিয়েছিলেন কিভাবে তাদের বাধ্য করা হয়েছিল। নতুন বাজারে ধরে আনছে আর কি, পুলিশ নিয়ে পাঠাইছে এই জায়গায়, রাখিয়া চাবি ছবি কাগজপত্র লেগে গেছে গিয়া গাড়ি ধরে আসছে। রেজিস্ট্রেশন কাটতে ওই জায়গায় 3-4 দিন 2-3 দিন যা রাখে, আবার আরো গাড়ি ধরে আনবো, আবার এগুলি ছেড়ে দিই। তৎকালীন ডিএমপি কমিশনার ছিলেন বিতর্কিত বেনজির আহমেদ। খালেদা জিয়ার বাসার সামনে কেন ট্রাকের ব্যারিকেড প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়েছিলেন তিনি। তারপর একের পর এক পদোন্নতি পেয়ে হয়েছিলেন পুলিশ মহাপরিদর্শক পর্যন্ত। এই বিষয়ে আমি এখন মন্তব্য করব না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মূলত সেদিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে বাধা দেয়া দায়িত্বরত পুলিশ সদস্যদের নিয়ে তখন মন্তব্য করেছিলেন খালেদা জিয়া। অবশেষে পণ্ড হয় বিএনপির সেদিনের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। শেখ হাসিনার সরকার টানা ক্ষমতায় থাকায় মামলা নির্যাতনে নিষ্পেষিত হয় বিএনপি। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতার চেয়ার ছেড়ে পালিয়ে গেলে তাদের বিরুদ্ধে হওয়া অন্যায় অপরাধের বিষয়ে সোচ্চার হন দলটির নেতাকর্মীরা। 2013 সালের 29 ডিসেম্বরে খালেদা জিয়াকে ট্রাক ব্লকেডের ঘটনার বিচার চেয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য বাদী হয়ে মামলা করেছেন। সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে ওই সময়ের সমস্ত র্যাব এবং আইজিপি হাসান মাহমুদ খন্দকার থেকে শুরু করে আপনার শহীদুল হক থেকে শুরু করে তারপরে আপনার ডিএমপির কমিশনার আসাদুল হক মিয়া থেকে শুরু করে এরকম করে 113 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ মামলায় ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা মামলার বাদীর। AR বাদল, RTV, ঢাকা। 7 দিনের পুলিশের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তেজগাঁও রেল স্টেশনের পাশে একজনকে হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে 7 দিনের রিমান্ডের আদেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুদ্দিন হোসেন। এদিকে ভাটারা থানার দুলাল হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে 3 দিনের রিমান্ড দিয়েছেন একই আদালত। এছাড়া গেল বছরের 28 অক্টোবর নয়াপল্টনের বিএনপির সমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর আদাবর থানার মামলায় সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা আব্দুস সালাম মুর্শিদিকে কারাগারে পাঠিয়েছেন মুখ্য মহানগর হাকিম আদালত। এবং রিমান্ড শুনানি করেছি। শুনানি অবধি আদালত তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন। সে আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সন্তুষ্ট।
সরকারের কোনো উদ্যোগেই কমছে না নিত্যপণ্যের দাম, বরং অস্থিরতা বাড়ছেই। গেল এক মাসে প্রায় 20 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 168 থেকে 170 টাকায়। ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকা আর সোনালিকা 310 টাকা। আমদানির পরও কমছে না পেঁয়াজের দর। এদিকে প্রায় 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। সবজির বাজারে 50 টাকার নিচে মিলছে কেবল পেঁপে। সেলিম মালিকের রিপোর্ট। দিনকে দিন উত্তাপ বাড়ছে নিত্যপণ্যের বাজারে, সাথে বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তের দীর্ঘশ্বাস। কয়েকদিন আগেও ডজন প্রতি যে ডিম মিলত 150 টাকায়, সেটি এখন 20 টাকা বাড়তি। এই সপ্তাহে ডিম এসেছে 56 টাকা হালি, লাল ডিম সাদা ডিম 55 টাকা, ডজন 168 টাকা লালটা, আর সাদা ডিম হলো 165 টাকা। কাজী, আফতাব, ফিনিক্স, প্যারাগন এরা হলো অতিথিবাদ, এদের জন্য ছোটখাটো অনেক ব্যবসায়ী পথে বসে গেছে। ব্রয়লার মুরগি তো নাভিশ্বাস মধ্যবিত্তের, আর সোনালিকা মুরগি চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ব্রয়লার ছিল 190, আজকে 210, আর সোনালি ছিল 280, আজকে হলো 300, 310। মাল আরো তো বাইরে গেলে দাম কমবে। দুদিনে প্রায় দ্বিগুণ দাম মরিচের, বেশিরভাগ সবজি 100 টাকা ছুঁই ছুঁই। পরশুদিন 150 টাকা ছিল মরিচের দাম, কালকেও 250, আজকেও 250। লম্বা বেগুন 100 টাকা, সিসিঙ্গা 70 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 80 টাকা। ইলিশ কিনতে বিত্তবানরাও ভাবছেন দুইবার, দাম উঠেছে প্রায় 2000 টাকা। আগে 1600-1700, ও সিজনে সিজনে এত দাম কে? সিজনে বগিলা কিনছে 1700-1800, তাই না? কয়টা দাম আমরা একদম গেলেন 1 কেজি গাড়ি কিনে 1700, আইনা মানে গাছটার দাম চেয়ে দেয় মাছ। আমদানির পরও 1 টাকা কমেনি পেঁয়াজের দর। পেঁয়াজের দাম কম হলো বাড়ে, ছোট পেঁয়াজ 115 টাকা, বড় পেঁয়াজ বাসা এগুলো 120 টাকা। বাড়তে শুরু করেছে চালের দাম, এক মাসে বিয়ার 28 বেড়েছে কেজিতে প্রায় 5 টাকা। আগে আমরা 58-60 টাকা বিক্রি করতাম, এখন 62, বস্তা নিলে 62, আর খুচরা বিক্রি করলে 65 টাকা বিক্রি করতাম। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সেলিম মালিক, RTV, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে ইরানের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত এবং বৈধ। শুক্রবার তেহরানে জুমার খুতবায় একথা জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া ইসরায়েল মুসলমানদের মাঝে বিভাজন তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি। হুঁশিয়ারি দেন ইসরায়েল বেশি দিন টিকবে না। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্ট। শুক্রবার জুমার খুতবায় ইসরায়েলে হামলা ইরানের ন্যায্য অধিকার বলে দাবি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি হিসেবেও উল্লেখ করেন তিনি। ইসরায়েলকে সকল মুসলিমদের সাধারণ শত্রু হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, আমাদের শত্রুপক্ষ ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় এবং ইরাকিদেরও শত্রু। আমাদের শত্রু একই। তার দাবি, মুসলিমদের মাঝে ঘৃণার বীজ বপন করতে চায় ইসরায়েল। তাই দখলদারদের দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খামেনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল বেশি দিন টিকবে না। এ সময় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও তারা পিছু হটবে না। ইরানের সর্বোচ্চ নেতা আশ্বাস দেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। তবে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান খামেনি। দীর্ঘ 5 বছর পর জুমার খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খুতবায় ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যা ও ইসরায়েলে ইরানের হামলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। বিনয়ামিন, RTV। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 3% বেড়েছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অর্থনৈতিক সংকট তৈরি করবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশি শ্রমিকদের উপর। আতিকা রহমানের রিপোর্ট।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পরিসমাপ্তি না হতেই যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান সংঘাত চরমে পৌঁছেছে। পক্ষে বিপক্ষে পার্শ্ববর্তী দেশগুলিতেও যুদ্ধের অশনি সংকেত দেখতে পাচ্ছেন দেশগুলোর নীতি নির্ধারকরা। ইসরায়েলে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে থাকার অঙ্গীকার, তেহরানও পাল্টা হামলার হুমকি দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়বে। গোটা বিশ্বের আর্থসামাজিক ক্ষেত্রে এর প্রভাব বাড়বে। চীনকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে একটা পলিটিক্স এবং ইসরায়েলকে কেন্দ্র করে পশ্চিমা পলিটিক্স, সেই জায়গাতে অস্থিতিশীল হওয়াটাই খুব স্বাভাবিক। পশ্চিমা দেশ চাইবে না যে চীন, রাশিয়া এই বলয়টা মধ্যপ্রাচ্যে বড় রকমের প্রতিনিধিত্ব করুক। লেবানন, ইজিপ্ট, জর্ডান, ইরান এই দেশগুলির উপরেও কিন্তু এখন একটা স্ট্র্যাটেজিক প্রেশার তৈরি হচ্ছে। সুতরাং তারাও চাইবে না যে ইসরায়েলকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে এক ধরনের পাওয়ার বলয় একরকম থাকুক। সুতরাং সেই জায়গাতে ভবিষ্যতে যুদ্ধ ছড়িয়ে পড়াটা খুব একটা অমূলক না। আন্তর্জাতিক বাজারে 3% বেড়েছে যুক্তরাষ্ট্রের WTI ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 64 সেন্ট বা 0.87% বেড়ে $74.54 উঠেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশেও জ্বালানি তেল সংকট ও দাম বৃদ্ধি পাবে। একই সঙ্গে কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে শ্রমবাজারে। মধ্যপ্রাচ্য অশান্ত হওয়ার সবচাইতে বড় দুর্বল দিকটা হলো জ্বালানি তেলের দাম বেড়েছে। এই জ্বালানি তেল আরো দাম বাড়ার সম্ভাবনা। সৌদি আরব যদি তার তেলের প্রোডাকশন না বাড়ায়, দাম আরো বাড়তে থাকে। জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ বড়ভাবেই মধ্যপ্রাচ্যের উপরে ডিপেন্ডেন্ট। এই ধরনের যুদ্ধ পরিস্থিতি থাকলে অর্থনীতিতে সংকোচন হবেই। সেটা আমাদের রেমিটেন্সের উপরে এই মুহূর্তে সরাসরি ইম্প্যাক্ট না করলে ভবিষ্যতে ইম্প্যাক্ট করবে, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। লেবাননে হামলা ও মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্য ও সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। টাঙ্গাইল ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। এ সময় আহত হন আরও 10 জন। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 13 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় চালক এবং যাত্রীদের। এছাড়াও জামালপুর শহরের বেলটিয়া টিউবওয়েল পার এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা চালক এবং শিক্ষক সহ 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার ভোরে জামালপুর টাঙ্গাইল সড়কে টিউবওয়েল পার মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মেলান্দহের মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান, রুকন মাহমুদ এবং আব্দুল মালেক। প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী কয়েক হাজার মানুষ। আগামী কয়েকদিন বিভিন্ন বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে সাইয়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও আকস্মিক বন্যার কবলে ভারতের মেঘালয় সংলগ্ন বাংলাদেশের শেরপুর সহ উত্তর পূর্বাঞ্চল। শেরপুরে ঝিনাইগাতির মহারশি ও নলিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি উপচে পড়ছে। বেশ কয়েকটি স্থানে ভেঙে গেছে বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি, পানিবন্দী কয়েক হাজার পরিবার। আমার বাসাতে এক বুক পানি, যেতে পারি নাই। তারপরে আনের ওই উত্তরে আরো ধান খেতে 60-70 করে জমি তোলানি, প্রায় 150-200 একর জমি পানি, ঠুর ধান নষ্ট হয়ে গেছে এবং বাড়ি ঘরে পানি উঠছে, পুকুরের মাছ গেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার সকালে ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে 172 সেন্টিমিটার, নলিতাবাড়ি পয়েন্টে 56 সেন্টিমিটার এবং চেল্লাখালী নদী বিপদসীমার 526 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় একদিনে 225 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, 24 ঘন্টায় ভোগাই, কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদীর পানি বাড়বে। এতে প্লাবিত হতে পারে ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুরের নিম্নাঞ্চল। এছাড়া রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীর পানিও সমতলে বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বরিশাল খুলনা বিভাগের নদীতে জোয়ারের তীব্রতা বাড়তে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, রংপুর ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে, যাবার আগে কিছুটা শক্তি দেখাচ্ছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই রাতের তাপমাত্রা কমবে, অনুভূত হবে শীত, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। সৈয়দ মাহমুদ, RTV। ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই। প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে। রোগীর স্বজনরা বলছে, মশা নিধনে সরকারের দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় এই রোগ বাড়ছে। এদিকে ডেঙ্গু এবং মশাবাহিত অন্যান্য ভাইরাসজনিত অসুখের বিস্তার রোধ করতে একটি বৈশ্বিক পরিকল্পনা পেশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আদনম গ্যাব্রিয়েসুস। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ডেঙ্গু এবং আরবো ভাইরাস জনিত বিভিন্ন রোগ দ্রুত বিস্তার লাভ করছে উল্লেখ করে একে বিপজ্জনক এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। WHOর রেকর্ড অনুযায়ী 2021 সাল থেকে প্রতি বছরই দ্বিগুণ হারে বাড়ছে ডেঙ্গুর আক্রান্ত এবং মৃত্যুর হার। 2024 সালের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত বিশ্বজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1,23,00,000 মানুষ এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে 6,000-এরও বেশি লোকের। এই মুহূর্তে বিশ্বের 130টিরও বেশি দেশে ডেঙ্গু মহামারী চলছে। সরকারের গতিশীলতা আনতে প্রশাসনে লুকিয়ে থাকা স্বৈরাচারের সহকারীদের অবিলম্বে খুঁজে বের করে চাকরিচ্যুত করার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমলাতন্ত্র এবং ব্যবসা অঙ্গন থেকে সব আওয়ামী স্বৈরাচারের দালাল এবং দুর্নীতিবাজদের উৎখাতের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। জনপ্রশাসন সচিব মোখলেস এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে আইনের আওতায় আনা সহ সরকারকে দ্রুত শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানায় বিপ্লবী ছাত্র জনতা। নারী টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় ম্যাচ শুরু রাত 8টায়। আসলে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। এই জয়ে দ্বিতীয় ম্যাচে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে নিগার সুলতানার দল। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে 3 বারের দেখায় সব ম্যাচেই হেরেছিল বাংলাদেশের মেয়েরা। সবশেষ 2018 সালে 7 উইকেটে হেরেছিল বাংলাদেশ। বি গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজের সামনে। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে আসর শুরু করার লক্ষ্য ইংলিশদের। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।